এটা একটি মর্মান্তিক গল্প, কিন্তু আমরা মনে করি আপনাদের এটি দেখা উচিত। আমরা ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। দেখুন, আমার মুখ সূর্যের তাপে পুড়ে গেছে। অবৈধভাবে বিদেশ যাত্রায় যে কত ধরনের কষ্ট ও নির্যাতনের শিকার হতে হয় তার হয়তো হিসেব নেই। ওরা ওইখানে নদীর পাশে অবস্থান নিয়েছে। কল্পনা করুন একটি ধুধু মরুভূমির যেখানে তাপমাত্রা 46 ডিগ্রি থেকে 53 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এই মরুভূমির পথে আপনাকে পায়ে হেঁটে পাড়ি দিতে হবে প্রায় 2000 কিলোমিটার। শুধু তাই নয়, পাড়ি দিতে হবে একটি সমুদ্র প্রণালী, তাও গভীর রাতে ছোট্ট একটি নৌকায়, পুলিশের চোখ ফাঁকি দিয়ে। আমার কাজ ছিল সীমান্ত পার করিয়ে দেওয়া এবং প্রয়োজনীয় খাবার ও পানি পৌঁছে দেওয়া। তারপরও কোনো নিশ্চয়তা নেই যে আপনি শেষ পর্যন্ত সেই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবেন কিনা। পানির অভাবে, তীব্র তৃষ্ণা ও ক্লান্তিতে অনেক মানুষ মরুভূমির বালির উপরেই নিস্তেজ হয়ে পড়ে এবং সেখানেই তাদের যাত্রা চিরতরে থেমে যায়। আর যারা বেঁচে থাকেন তাদের অনেককেই অপহরণকারী চক্রের হাতে পড়তে হয় এবং দীর্ঘ সময় ধরে অমানবিক আচরণের শিকার হতে হয়। তারা আমাকে একটি বাড়িতে আটকে রাখে। প্রায় 6 মাস ধরে আমি সেখানে ভয়ঙ্কর মানসিক ও শারীরিক নির্যাতনের মধ্যে ছিলাম। আজ আমরা এমন একটি বাস্তব যাত্রার গল্প দেখতে চলেছি যেখানে কিছু কাঁটাতারের বেড়ার কাছে এসে মানবতা বারবার হার মানে। এর আগে আপনাদের দেখিয়েছিলাম অবৈধভাবে আমেরিকার উদ্দেশ্যে মানুষ কিভাবে ভয়ঙ্কর ড্যারিয়ান গ্যাপ জঙ্গল পাড়ি দেয় এবং মৃত্যুর ট্রেনে কেমন করে তারা আমেরিকার বর্ডার পার হয়ে যায়, যে ভিডিওগুলো লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে। যাই হোক, ঠিক তেমনই একটি ভয়াবহ যাত্রা হতে চলেছে আজকেও। আর সেই যাত্রা শুরু করতে আমরা যাচ্ছি আফ্রিকার দেশ ইথিওপিয়ায়। এরা ওরোমো সম্প্রদায়ের মানুষ। তারা ইথিওপিয়ার চরম দারিদ্র্য থেকে পালিয়ে সৌদি আরবের দিকে যাচ্ছে। তারা বিশ্বাস করে যে সেখানে তারা একটি ভালো জীবন পাবে। তবে সেখানে ভালো জীবনের কোনো গ্যারান্টি নেই, এমনকি রাস্তায় তাদের বেঁচে থাকারও কোনো নিশ্চয়তা নেই। যাত্রাপথে যারা প্রচণ্ড রোদের তাপমাত্রা সহ্য করতে না পেরে মারা যায় তাদের মরুভূমির বালিতেই কোনো মতে সমাধিস্থ করা হয়। অভিবাসীরা যখন জিবুতি ছেড়ে লোহিত সাগর পার হয়ে ইয়েমেনে পৌঁছায় তখন তাদের সমস্যা আসলে আরও বেড়ে যায়। অপহরণ, নির্যাতন, চাঁদাবাজি, যুদ্ধবিধ্বস্ত এলাকা পার হওয়ার সময় এসব নিত্যদিনের ঘটনা। ইথিওপিয়া এবং জিবুতির সীমান্তে গালাফিতে তাপমাত্রা এখন 46 ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিন সকালে অভিবাসীদের দল এই প্রচণ্ড গরমে এই খড়খড়ে শুকনো মরুভূমির মধ্য দিয়ে পথ চলে। তাদের এই যাত্রা বাধায় পূর্ণ। তাদেরকে 1300 ইউরো দিতে হয়েছে। কিছু মানুষের কাছে দেওয়ার মতো টাকা ছিল না, সেটিও আমাদের দিতে হয়েছে। আমাদের সবাইকে মুক্তি দিয়েছে। ওই তো বাকিরা আসছে। পাথুরে পাহাড়ি রাস্তায় তারা হেঁটে চলেছে। মাথার উপর সূর্য যেন ভীষণ রেগে আছে তাদের উপর। আমি এদের পথ দেখাই। আমার কাজ দুটি। প্রথমটা হলো ইথিওপিয়ার বর্ডার পার করে জিবুটিতে আনা এবং দ্বিতীয়টা হলো তাদের খাবার আর পানি নিশ্চিত করা। তাদের কিছু দরকার হলে আমরা বাজার থেকে কিনে এনে দেই। আমরা 2 জন আছি এবং শিফটে কাজ করি। কেউ অসুস্থ হলে কাঁধে করে বহন করা ছাড়া কোনো উপায় নেই, তাকে ছেড়ে গেলে নিশ্চিত মৃত্যু। স্থানীয় অনেকেই এখানে পানি এবং জুস বিক্রির জন্য নিয়ে আসে এবং সেটা অনেক উচ্চ মূল্যে এদেরকে কিনতে হয়। এই জুসের বোতল 1.5 ইউরো চাচ্ছে, মানে বাংলাদেশি টাকায় 220 টাকার মতো। ইথিওপিয়ান অভিবাসীদের দল প্রতিদিন গালাফিতে এসে পৌঁছায়। সৌদি আরবে যাওয়ার তাদের 2000 কিলোমিটার যাত্রার প্রথম বিরতি এখানেই হয়। গালাফি হল ইথিওপিয়া এবং জিবুটি দেশের সীমান্তবর্তী অঞ্চল। এটি একটি অত্যন্ত বিপজ্জনক যাত্রা। তারা ইয়েমেনের মধ্য দিয়ে যাবে, যে দেশটি গৃহযুদ্ধে বিধ্বস্ত। ইথিওপিয়ায় কোনো কাজ বা চাকরি নেই, তাই আমরা চলে এসেছি। আমরা এই পুরো পথ পাড়ি দিয়ে সৌদি আরব যাব এবং সেখানে কাজ খুঁজব। যদি এই জিবুটিতেও কোনো কাজ পাই তবে সেটাই করব। দেশে আমাদের সাহায্য করার আর কেউ নেই। আমাদের ভরসা এখন আমাদের নিজেদের ওপর এবং ভাগ্যের ওপর। টানা 4 দিন হাঁটার পর অবশেষে রাতে তারা একটা বিশ্রামের জায়গা পেয়েছে। তারা মাথার উপর একটা ছাদ পেয়েছে, কিন্তু তা সবার জন্য নয়। তাদের ক্লান্ত শরীর যেন অসাড় হয়ে উঠেছে। কাউকে কাউকে এই ছোট্ট ঘরের বাহিরেও রাত কাটাতে হয়েছে।
তারা স্থানীয় একজনের কাছ থেকে এই এক টুকরো জায়গা বিশ্রাম নেওয়ার জন্য পেয়েছে, কিছু অর্থের বিনিময়ে। অর্থ ছাড়া যেন কেউ কারো না। আবার শান্তিতে ঘুমানোর সুযোগ পেতে হয়তো আরও অনেক দিন সময় লাগতে পারে। তারা সবাই ওরোমো জাতিগোষ্ঠীর, যা ইথিওপিয়ার অন্যতম বৃহত্তম জাতিগোষ্ঠী। রেসিনা একজন প্রাক্তন পাচারকারী, যে হাজার হাজার ওরোমো মানুষকে পাচার করতে সাহায্য করেছে। সে বলে সবার জন্য এই যাত্রা একরকম হয় না। একটা শর্ট রুট আছে এবং একটা লং রুট। লং রুট হলো ইথিওপিয়া থেকে সৌদি আরব। এই রুটে মানুষ চেনা খুবই জরুরি। সাধারণত টাইগ্রান এবং আমারা গ্রুপ এটি ব্যবহার করে। তারা এই রুট বেশিরভাগ সময় কাঠ দিয়ে পাড়ি দেয়। আর এই শর্ট রুট ওরোমোরা ব্যবহার করে। এদের কাছে যথেষ্ট টাকা থাকে না, তাই তারা গাড়িতে যেতে পারে না, তাই তারা এই যাত্রা পায়ে হেঁটে করে। ভোর হয়ে গেছে, অনেকে বাহিরে পাথরের উপরেই রাত কাটিয়েছে। মাইগ্রান্টসরা কেউ কেউ নদীর দিকে ছিল। তারা গতকাল বিকেলে এখানে এসেছিল। ওরা ওইখানে নদীর পাশে অবস্থান নিয়েছে। ওরোমোরা দল বেঁধে ভ্রমণ করে এবং যাত্রাপথে একে অপরের সাথে পরিচিত হয়। তাদের অধিকাংশই বছর কয়েক আগে স্কুল ছেড়ে দিয়েছে। তাদের বয়স 25, 16, এমনকি 12 বছরেরও অনেকেই আছে এখানে। দেশে আমরা অনেক দরিদ্র। আমরা বাড়ি ভাড়া দিতে পারিনি এবং আমাদের বের করে দেয়। তখনই আমি চলে আসি। কাজ করে ইনকাম করা টাকা দিয়ে আমি একটি বাড়ি বানাবো। আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আমার জন্য ওটা হবে সুন্দর একটা বাড়ি। হাঁটা ছাড়া এই পথে কোনো উপায় নেই। এই অভিবাসীদের অনেকেই অতীতেও এই যাত্রার চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থতা তাদের থামাতে পারেনি। এখন তারা আবার চেষ্টা করছে। এই সরু পিচ ঢালা পথে এরা প্রথমবার হাঁটছে না। ধূলিঝড় আর পাশ দিয়ে যাওয়া ট্রাকের ভিড়ে তারা মনে মনে ভাবছে সৌদি আরবে না পৌঁছানো পর্যন্ত তাদের এই কষ্টের শেষ হবে না। আমি জানি ইয়েমেনের অবস্থা। এর আগেও আমি একবার চেষ্টা করেছি, কিন্তু আমি আটক হই এবং 10 মাস বন্দি ছিলাম। তারপর তাদের দেশ থেকে আমাদের লাথি মেরে বের করে দেয়। আমরা খুব ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিলাম। তারপরও আমরা আবার যাচ্ছি। আমাদের হাতে এখন 2টা অপশন, হয় আমরা সফল হব, না হলে জীবন থাকবে না। এখানে একটি মেয়ের দেহ পড়ে আছে, দেখে মনে হচ্ছে অনেক দিন আগের। জীবন এত নিষ্ঠুর হতে পারে? জানা গেছে এই মেয়েটির বয়স ছিল 25। সে অবিবাহিতা ছিল। সে পরিবার ছাড়া একা একা যাত্রা শুরু করেছিল। 6 দিনের মাথায় সে অসুস্থতা অনুভব করে। তারপরেও সে কষ্ট করে 1 ঘন্টা হাঁটতে থাকে, তারপর পড়ে যায় এবং এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সে আসলে মরুভূমির এই অধিক তাপমাত্রার কারণেই মারা যায়। এরা দেহটিকে ঢেকে দিচ্ছে। হায় রে জীবন, ভালোভাবে বাঁচতেও পারল না, আর ভালোভাবে মরতেও পারল না। প্রতি বছর জিবুতির মরুভূমিতে শত শত ইথিওপিয়ান মারা যায়। এখানে যারা আছে তাদের খুব কম মানুষই জানে সেসব নারী ও পুরুষের করুণ ইতিহাস। মূলত এটা সেই একই রুট যেখান দিয়ে অতীতে ইথিওপিয়া থেকে দাস নিয়ে যাওয়া হতো ইয়েমেন এবং সৌদি আরবে। অভিবাসীরা এই জিবুটি পৌঁছানোর পর পাচারকারীরা তাদের ওবক এ নিয়ে যায়। তারপর সময় বুঝে তারা বাব এল মানদেব প্রণালী ক্রস করে ইয়েমেনে যায়। বাব আল মানদেব হল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক প্রণালী বা সরু জলপথ। সহজ কথা, এটি 2টি বড় সাগরকে সংযোগকারী একটি সরু রাস্তা। এটি আরব উপদ্বীপের ইয়েমেন এবং আফ্রিকার জিবুতি ও ইরিত্রিয়ার মাঝখানে অবস্থিত। এটি লোহিত সাগর এবং ইডেন উপসাগরকে সংযুক্ত করেছে। ইডেন উপসাগর সরাসরি ভারত মহাসাগরের সাথে সংযুক্ত। ওবক নামক সমুদ্র সৈকতে অভিবাসীরা জিবুতি থেকে ইয়েমেনে যাওয়ার বিপজ্জনক যাত্রা শুরু করে। সূর্য ডোবার পর তাদের উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়। তারা গভীর রাতে যাত্রা শুরু করেছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তাদের এগিয়ে যেতে হবে। ধরা পড়লে সব শেষ। তারা সেই সমুদ্র প্রণালীর দিকে এগিয়ে যাচ্ছে। নৌকায় পার হতে পারলেই ইয়েমেন। প্রতি রাতে প্রায় 1000 খানেক অভিবাসী অন্ধকারের মধ্যে সংকেতের অপেক্ষায় থাকে সাগর পার হওয়ার জন্য। তাদের অনেকেই ইথিওপিয়ার মধ্য সমভূমিতে বড় হয়েছে এবং কখনো সমুদ্র দেখেনি। সামনে কি অপেক্ষা করছে সে সম্পর্কে পাচারকারীরা তাদের প্রায় কোনো তথ্যই দেয়নি।
বর্তমান খবর খুব একটা ভালো নয়। তারা আমাদের থেকে আরও 300 ইউরো দাবি করেছে ওপারে যাওয়ার জন্য। আমরা অলরেডি 130 ইউরো খরচ করেছি এ পর্যন্ত আসতে। পা যতক্ষণ পেরেছে আমরা হেঁটেছি। এখন আমরা কোথায় আছি জানি না, শুধু ঈশ্বরই আমাদের সাহায্য করতে পারেন এখন। ওবক অঞ্চলটি জিবুতির সবচেয়ে দরিদ্র এলাকা। এখানে এই চরম দুর্দশার মধ্যেও অভিবাসন ব্যবসা রমরমা। পাচারকারীরা বলে অভিবাসীদের লোহিত সাগর পার করে দেওয়াই তাদের জীবিকা নির্বাহের একমাত্র উপায়। রাত প্রায় 1:30। একটি ছোট নৌকায় তারা পার হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। যে নৌকায় 100 জন ধরে সেখানে 150 জনেরও বেশি তোলে এই পাচারকারীরা। তারা সবাই সারিবদ্ধভাবে বসে আছে। সময় হলেই তাদের উঠতে বলা হবে। তারা একে একে নৌকার কাছে যাচ্ছে। খুব দ্রুত এবং সাবধানে চলতে হবে তাদের। ধরা পড়লেই এতদিনের সব কষ্ট ব্যর্থ। এখানে পাচারকারীরা পার হেড টাকা পায়, তাই তারা চেষ্টা করে বেশি মানুষ নৌকায় তুলে দিতে। কিন্তু এতে নৌকা ডুবে যাওয়ার ভয় থাকে, আর একবার ডুবলে সমুদ্র এসব বিষয়ে একেবারে ছাড় দেয় না। রাত শেষে সকাল। তারা ছোট্ট একটা নৌকায় প্রায় 150 জন মানুষ ছুটে চলেছে জীবনের সন্ধানে। চোখে মুখে এক আকাশ পরিমাণ প্রতীক্ষা। সমুদ্র যেভাবেই হোক পাড়ি দিতেই হবে। নৌকায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগে এই প্রণালী পার হতে। তারা তীরের কাছাকাছি চলে এসেছে। অবশেষে তারা এখন ইয়েমেনে। পাচারকারীরা একে একে নৌকা থেকে নামতে বলে। এসব বিষয়ে তারা খুবই কঠোর। তারা এখানে আসতে পেরে প্রচন্ড রকমের খুশি। আমরা ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত ছিলাম। দেখুন, আমার মুখ সূর্যের তাপে পুড়ে গেছে। 3 সপ্তাহ আগে আমরা বাড়ি ছেড়েছিলাম। আমরা খুবই ক্ষুধার্ত এবং পিপাসার্ত। রাত দিন আমরা হেঁটেছি। আমাদের সাথে অনেকেই এটা পারেনি, তাদের বালিতেই দাফন করে এসেছি। একদিন আমি কাজ খুঁজে পাবো এবং এই কাজই আমার জীবনটা পরিবর্তন করে দিবে। এই কারণেই আমি বাড়ি ছেড়ে এসেছি। যখন তারা ইয়েমেনে পৌঁছায়, অভিবাসীরা এক ভিন্ন জগতে পা রাখে, যেখানে স্থানীয় উপজাতীয় নিয়ম চলে এবং এই এলাকা যে কোনো সরকারি কর্তৃপক্ষের নাগালের বাইরে। এখানে উপকূলীয় রাস্তার পাশে খোলাখুলিভাবেই অভিবাসন ব্যবসা চলে। যুদ্ধকালীন সময় থেকে মানব পারাপারের ব্যবসা খুব ভালো চলছে। সরকার আমাদের ওপর কোনো হস্তক্ষেপ করতে পারে না। এই অভিবাসীরা এখানে অপেক্ষা করছে কেউ এসে এদের সৌদি আরব নিয়ে যাবে। রাতের অন্ধকারে পুরো দমে কাজ চলে। ইথিওপিয়া থেকে আসা নতুনদের নামিয়ে দিয়ে যায় গাড়ি এবং ভ্যানগুলোর একটি বহর। কিছু গ্রামে প্রতি রাতে 5টি পর্যন্ত নৌকা আসে, যার প্রতিটিতে 100 থেকে 300 জন অভিবাসী থাকতে পারে। পিচ ঢালা পথ ধরে তারা হেঁটে চলেছে। কুকুরগুলো যেন বুঝতে পেরেছে যে তারা ভিনদেশী। এই অজানা এবং শত্রুতাপূর্ণ ভূমিতে হাঁটার সময় ওরা প্রায়ই খাবারের উচ্ছিষ্টের জন্য ভিক্ষা করতে বাধ্য হয়। এই যুবকদের অনেকেই দিনের পর দিন কিছু খায়নি। ক্ষুধা এবং তৃষ্ণা এখানে একমাত্র বিপদ নয়। কোনো টাকা বা সুরক্ষা না থাকায় তারা স্থানীয় গ্যাং মাফিয়াদের সহজ শিকারে পরিণত হয়। ইয়েমেনে অভিবাসীদের রাস্তা দিয়ে হাঁটতে দেখলে স্থানীয় মাফিয়ারা প্রায়ই তাদের কিডন্যাপ করে। তারা ওরমাদের বাড়ির ভেতরে আটকে রাখে, তাদের ব্ল্যাকমেইল করে। তারা তাদের পরিবারের কাছ থেকে অর্থ দাবি করে। রাস আল আরা থেকে ইডেন পর্যন্ত পুরো রাস্তায় অনেক ওরমো অভিবাসী অপহরণ, ব্ল্যাকমেইল এবং নির্যাতনের শিকার হওয়ার গল্প বলেছে। আমি ইয়েমেনে পৌঁছানোর পর তারা আমাদের একটি বাড়িতে বন্দি করে রাখে। 6 মাস ধরে তারা প্রতিদিন আমাকে মারে। তারা অর্থ দাবি করে। পরে আমি সেখান থেকে পালিয়ে আসি। আমি একজন ইথিওপিয়ান দ্বারা নির্যাতিত হই। সে আমার পরিবারকে টাকা পাঠানোর জন্য বলে। তারা আমাকে 5 মাস ধরে গলানো প্লাস্টিক দিয়ে তারা আমাকে নির্যাতন করে। ইথিওপিয়ায় টাইগ্রান্স এবং ওরমো জাতিগোষ্ঠীর মধ্যে একটা দ্বন্দ্ব আছে।
তাই স্বদেশি মানুষ দ্বারাই তারা মাঝে মাঝে নির্যাতিত হয়। ইয়েমেন জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য চেকপয়েন্ট এবং যুদ্ধের ফ্রন্ট লাইন এড়াতে তাদের অনেক ঘুরে যেতে হয়। যারা দেশটির বিশাল দক্ষিণ বন্দর নগরীতে পৌঁছাতে পারে তাদের সিংহভাগের জন্য যাত্রা এখানেই শেষ হয়ে যায়। তাদের কাছে 1000 কিলোমিটার দূরের সৌদি আরবে যাওয়ার মতো অর্থ নেই, আর তারা এত দূর চলে এসেছে যে ফিরেও যেতে পারবে না। এডেনের রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো এই ওরমোরা আজীবন নির্বাসিত জীবন কাটাতে বাধ্য হচ্ছে। এমনকি যে অল্প কয়েকজন ওরমো এডেন পার হতে পারে তাদের সামনে আরও বাধা অপেক্ষা করে। কেউ কেউ তাদের স্বপ্ন একেবারে শেষ মুহূর্তে ভেঙে যেতে দেখেছে। এডেন হাসপাতালের অনেক রোগী এমন অভিবাসী যারা সৌদি সীমান্ত পার হওয়ার চেষ্টা করার সময় আহত হয়েছে। ইয়েমেনে আসার পর আমাদের সৌদি বর্ডারের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে সৌদি সিকিউরিটি ফোর্স আমাদের দিকে গুলি করতে শুরু করে। আমি কিছুই বুঝে উঠতে পারিনি। তারপর আমি এখানে। শুধু সৌদি আরব নয়, ইউরোপ বা আমেরিকা যেতে মানুষ যে কি পরিমাণ কষ্ট করে তা আমাদের এই ভিডিওগুলো দেখলে কিছুটা আন্দাজ করতে পারবেন। লিঙ্কগুলো ডেসক্রিপশনে দেওয়া থাকবে। প্রতি বছর এরকম হাজার হাজার মানুষ অবৈধভাবে বিদেশ যাত্রায় আহত হয় বা জীবন হারায়। ভাবতে অবাক লাগে, একটাই পৃথিবীতে তার কাটার বেড়ার এপাশ ওপাশে ভিন্ন ভিন্ন জীবন। আচ্ছা, আপনারা কি বলতে পারেন মানুষে মানুষে কেন এই ভেদাভেদ? কিছু মানুষের জীবনের দাম কেন এত সস্তা?